আজকে আমরা কিছু সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো। এর মধ্যে রয়েছে ওসিএস, জিওটিএস, জিআরএস এবং আরসিএস, এই চারটা স্ট্যান্ডার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করি। সবার সাথে যেহেতু আমার পরিচয় গত ক্লাসে হয়ে গেছে, তো আর নতুন করে সময় নষ্ট না করে প্রথমত আসি হচ্ছে আমরা অর্গানিক জিনিসটা কি এটা একটু জানি। অর্গানিক বলতে আমরা কি বুঝি? কেউ কি অর্গানিক নামটা এর আগে কখনো শুনেছেন? জি স্যার, অর্গানিক। অর্গানিক সম্পর্কে আপনার ধারণাটা কি? অর্গানিক বলতে কি বুঝেন আপনি? স্যার, নাম শুনছি কিন্তু একটু বিস্তারিত বলতে পারবো না আর কি। তাহলে আমি একটু শেয়ার করি। অর্গানিকটা হচ্ছে বেসিক্যালি এখানে আমরা যেহেতু অর্গানিক কটন নিয়ে আলোচনা করব, তো কটনের এক্সাম্পল দেই। অর্গানিকটা হচ্ছে আহ কোনো একটা পণ্য বা কোনো একটা তুলা এমন ভাবে উৎপাদন করা হয়েছে যেখানে কোনো প্রকার কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক বা কোনো প্রকার কোনো জেনেটিক্যালি মডিফিকেশন ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল ভাবে একটা পণ্য বা উদ্ভিদকে আপনার বেড়ে ওঠানো বা হচ্ছে বড় করা। অনেক সময় দেখবেন যে আপনারা আমাদের দেশে কৃষি গবেষণা বা হচ্ছে বিভিন্ন তুলা গবেষণা বা বিভিন্ন গবেষণা ইউনিট যারা আছে তারা কিন্তু এই প্রত্যেকটা উদ্ভিদকে জিনগত যে বিষয়টা আছে বা জিন যেটা আছে প্রত্যেকটা জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে কিন্তু হাইব্রিড করে তোলে। আমরা মাঝে মাঝে শুনি এই এক্স ওয়াই জেড গাছটা হচ্ছে হাইব্রিড গাছ, বা এক্স ওয়াই জেড ধানটা হচ্ছে হাইব্রিড ধান। এই যে এগুলো হাইব্রিড হয় কিভাবে? যখন এটা জেনেটিক্যালি মডিফিকেশন করা হয় তখন এটা উচ্চ ফলনশীল হয়ে যায়। বাট এই অর্গানিক কটন মানে হচ্ছে এখানে কোনো প্রকার কোনো জেনেটিক্যালি মডিফিকেশন করা যাবে না। যে তুলাটা আপনি উৎপাদন করবেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব যে সত্তা, সেই নিজস্ব সত্তা অনুযায়ী বেড়ে উঠবে এবং সেইটা বেড়ে ওঠার জন্য কোনো প্রকার কোনো কেমিক্যাল বা রাসায়নিক আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি এরকম ভাবে আপনি কোনো তুলা উৎপাদন করেন তাহলে সেই তুলাটাকে বলা হবে অর্গানিক কটন। মূলত এই অর্গানিক কটন ওয়ার্ল্ডের কয়েকটা কান্ট্রিতে মোটামুটি একটু বেশি প্রচলিত। আহ তার মধ্যে রয়েছে ইন্ডিয়া, তুর্কি, চায়না এবং হচ্ছে ইউএসএ বা আমেরিকার কিছু একটা অঞ্চলে বা অল্প একটু অঞ্চলে এই অর্গানিক কটনটা মূলত চাষ করা হয়। তো অর্গানিকের ধারণাটা কি আমরা ক্লিয়ার? জি স্যার। এক কথায় সংক্ষেপে যদি বলতে যাই সেক্ষেত্রে কোনো প্রকার কোনো কেমিক্যাল, কীটনাশক, রাসায়নিক দ্রব্য বা হচ্ছে কোনো প্রকার কোনো জিনগত পরিবর্তন না এনে সম্পূর্ণ ন্যাচারালি যেটা বড় হয়েছে বা উৎপাদন হয়েছে সেটাই হচ্ছে অর্গানিক কটন। আচ্ছা, এ পর্যায়ে আসি হচ্ছে আমরা অডিট সম্পর্কে একটু ধারণা নিই। অডিটটা কি? আমরা তো কম বেশি যেহেতু সবাই বিভিন্ন জায়গায় জবের সাথে রিলেটেড, তো আমরা তো এর আগে অডিট ফেস করেছি। একটা অডিট বলতে আপনারা কি বুঝেন? অডিটের মধ্যে কি পার্ট থাকে বা অডিটের অ্যাক্টিভিটিস গুলো কি কি? কেউ একজন কি একটু বলতে পারবেন? স্যার, অডিট তো মূলত হচ্ছে আমাদের রেকর্ড গুলা দেখে, যে আমাদের প্যারামিটার গুলা এবং ফ্লো মিটার এবং ওয়েস্ট ওয়াটার হচ্ছে এনভায়রনমেন্ট, সেটা ঠিকঠাক ভাবে প্রসেস করে ইয়া করতে হবে কিনা, কিংবা বাইপাসের কোনো ইয়া, এগুলো তো স্যার আসে দেখে।
এটা হচ্ছে অডিটের একটা অংশ আর কি, সাইট ভিজিট বা ফ্লোর ভিজিটের একটা অংশ। তা আমি একটু ডিটেলে বলি। একটা অডিট করতে গেলে এই অডিটের ধাপটা শুরু হয় বেসিক্যালি অডিট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অডিট প্ল্যানিং, তারপরে হচ্ছে অডিট শিডিউলিং। অডিট শিডিউল হওয়ার পরে আপনার ফ্যাক্টরিতে অডিট ফার্ম থেকে আহ দুইজন তিনজন বা ম্যান্ডে অনুযায়ী অডিটর চলে যাবে অডিট করতে। আপনার ফ্যাক্টরিতে যখন অডিটে আসবে, অডিটে আসার পর তাদের কাজ হচ্ছে প্রথমত তারা ওপেনিং মিটিং করবে। একটা ওপেনিং মিটিং এর কাজ হচ্ছে তাদের ইন্ট্রোডাকশন এবং আহ, কি জন্য তারা এখানে এসেছে, এখানে সারাদিন তারা কি কি কাজ করবে সব কিছু অডিটি যারা আছে, দ্যাট মিনস ফ্যাক্টরি লোকজন যারা আছে তাদেরকে অবগত করা, এবং সেই সম্পর্কে বা যে স্ট্যান্ডার্ডের উপর অডিট হবে সেই স্ট্যান্ডার্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা। এখানে অডিটি বা ফ্যাক্টরির কোনো ডাউট বা কোনো কনফিউশন বা কোনো কিছু নিয়ে ক্লিয়ার না থাকলে অডিটরকে সে চাইলে সরাসরি কোশ্চেন করতে পারে, এখানে অডিটর কোনো কিছু মনে করবে না। এটুকু রাইট অডিটির আছে। দেন ওপেনিং মিটিং শেষে তারা সরাসরি ডকুমেন্টেশন রিভিউতে চলে যাবে, যে এই যে স্ট্যান্ডার্ডের অডিট করতেছেন, দ্যাট মিনস জিওটিএস বা গডস অডিট যদি আপনারা করেন, সেক্ষেত্রে জিওটিএস এর রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টেশন আপনারা তৈরি করেছেন বা যেগুলো মেনটেন করেন, সেই ডকুমেন্টেশন গুলা চেক করবে এবং সেগুলা পিক্টোরিয়াল এভিডেন্স বা সফট কপি তারা কালেক্ট করবে। এই ডকুমেন্টেশন দেখার পরে তারা চলে যাবে নির্দিষ্ট একটা টাইমে ফ্লোর ভিজিটে। দ্যাট মিনস আপনার ফ্যাক্টরি সারাউন্ডিং এরিয়া, ফ্যাক্টরির ভিতরে বাইরে একটু ঘুরে দেখবে যে আপনি যে ডকুমেন্টেশন গুলো দিয়েছেন সেই অনুযায়ী আপনার ফ্লোর ঠিক আছে কিনা, বা ফ্যাক্টরি মেনটেন করছে কিনা, বা কতটুকু মানতেছে এবং কতটুকু কমপ্লায়েন্স ওয়েতে আপনার ফ্যাক্টরিটা আপনি পরিচালনা করতেছেন। তার মধ্যে আপনার ফ্লোরের হেলথ অ্যান্ড সেফটি, আহ তারপর ফায়ার সেফটি, স্ট্রাকচারাল সেফটি থেকে শুরু করে ওয়ার্কার ইনভলভমেন্ট বা আপনার ইটিবি সহ যা যা রয়েছে সব কিছুই তারা ভিজিট করবে, এবং প্রয়োজনে ওয়ার্কারের সাথে সেই ফ্লোর ভিজিটের সময় তারা ওয়ার্কার ইন্টারভিউ নিয়ে নিতে পারে। এরপর আছে হচ্ছে ওয়ার্কার ইন্টারভিউ। ওয়ার্কার ইন্টারভিউতে তারা ডকুমেন্টেশন দেখার সময় স্যালারি শিটে মার্কিং করে দেবে 10 জন 20 জন বা স্যাম্পল অনুযায়ী যে কয়জন হয় সেই কয়জন ওয়ার্কার আইডি নাম্বার মার্ক করে দেবে। সেই মার্কিত আইডি নাম্বার থেকে তারা ওয়ার্কারদেরকে ডেকে একটা ইন্টারভিউ নেবে, যেখানে আপনার ফ্যাক্টরিতেও থাকতে পারবে না, অনলি আপনার অডিটর এবং ওয়ার্কাররা থাকতে পারবে। সেখানে ওয়ার্কারদের যে বেনিফিশিয়ারি পার্ট গুলো রয়েছে বা লিগ্যাল রাইটস যেগুলো রয়েছে সেগুলো তারা ঠিক মতো পাচ্ছে কিনা, এবং এখানে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনাদের এখানে গ্রিভেন্স মেকানিজম ঠিকঠাক আছে কিনা। তো এই যে এই সমস্ত ওয়ার্কার ফাংশন যেগুলো আছে এগুলো নিয়ে তারা কিছু কোয়ারিজ করবে। তারপরে হচ্ছে প্রি ক্লোজিং মিটিং। সারাদিন শেষে প্রি ক্লোজিং মিটিং হবে, সেখানে মূলত অডিটররা নিজেরা একটা আলোচনা মাধ্যমে সারাদিন শেষে একটা রিপোর্ট তৈরি করবে, যেখানে হচ্ছে ক্লোজিং অডিট ক্লোজিং রিপোর্ট, যেখানে তারা সারাদিন যে সমস্ত ফাইন্ডিংস বা গ্যাপ গুলো পেয়েছে সেই গ্যাপ গুলো নিয়ে একটা রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করছে। এবং সেই প্রতিবেদনটা তৈরি হওয়ার পরে আপনাদের অডিটর বা অডিটি বা ফ্যাক্টরির লোকজন যারা আছে তাদের সাথে বসে তারা একটা ক্লোজিং মিটিং করে ফেলবে, যেখানে সারাদিনের অডিট অ্যাক্টিভিটিস সহ সারাদিনে কি কি গ্যাপ বা ফাইন্ডিংস আসছে সেগুলো একটু রিভিউ করবে। এই ফাইন্ডিংস বা এনসি গুলোর মধ্যে এগেনস্টে ফ্যাক্টরি কারো যদি কোনো কিছু বলার থাকে বা কোনো এভিডেন্স থাকে যে এটা তার প্র্যাকটিসে আছে, তাহলে সে চাইলে এখানে সে চ্যালেঞ্জ করতে পারে। তো এই হচ্ছে ক্লোজিং মিটিং এর বিষয়। ক্লোজিং মিটিং এর পরে অডিট শেষ।
প্রথমত আসি আমরা হচ্ছে জিইউটিএস অডিট। জিইউটিএস হচ্ছে গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড। গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট কি কি বা চেক লিস্ট হয় মূলত এই পাঁচটা ক্যাটাগরিতে। পাঁচটা ক্যাটাগরির মধ্যে রয়েছে জেনারেল পার্ট, টেকনিক্যাল পার্ট, এনভায়রনমেন্টাল পার্ট, ডিউ ডিলিজেন্স এবং কমপ্লায়েন্স। এই কয়টা পার্টের উপরে হচ্ছে অডিটটা কমপ্লিট করা হয়। আমরা যদি সরাসরি চেক লিস্টে চলে যাই তাহলে আপনাদের জন্য বুঝতে আরো ইজি হবে। দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যায়। তো আমরা সরাসরি চলে আসলাম জিওটিএস ভার্সন 7.0 অডিটের একটা চেক লিস্টে। তো এই অডিট চেক লিস্টে প্রথমত থাকে হচ্ছে জেনারেল কিছু ডকুমেন্টেশন। জেনারেল ডকুমেন্টেশনের মধ্যে থাকে কন্টাক্ট লেটার। কন্টাক্ট লেটার বলতে হচ্ছে যখন আপনার প্রতিষ্ঠান এই অডিট ফার্মে অডিটের জন্য অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশন করবে, তখন অডিট ফার্ম এবং জিওটিএস স্ট্যান্ডার্ডের কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা একটা কন্টাক্ট লেটার তৈরি করবে, যে কন্টাক্ট লেটারটা আপনার প্রতিষ্ঠান সিল সাইন করে তাদেরকে ফিডব্যাক দিতে হবে। তারপরে আপনার প্রিভিয়াস যদি কোনো ভ্যালিড ইউটিএস সার্টিফিকেট থাকে তাহলে সেটাও তাদেরকে প্রোভাইড করতে হবে। এছাড়াও প্রিভিয়াস অডিট রিপোর্ট এবং কারেক্টিভ অ্যাকশন কি কি নিয়েছেন এই এগেনস্টে সেই জিনিসগুলো সেখানে দেখা হয়। এবং যদি আপনার জিওটিএস এর লোগো ইউজ করেন সেই ক্ষেত্রে জিওটিএস এর লোগো আপনার লেবেল হোক বা ভিজিটিং কার্ড হোক বা কোম্পানির ব্যানার হোক, যেখানে ইউজ করেন না কেন আপনাকে সেটা অ্যাপ্রুভাল নিতে হবে অডিট ফার্ম থেকে। এই জিনিসগুলো ভেরিফাই করার পরে তারা অডিটের দিন এসে যেগুলো দেখে সেটা হচ্ছে প্রথমত টেকনিক্যাল পার্ট দিয়ে শুরু করে। টেকনিক্যাল পার্টে রয়েছে হচ্ছে অ্যাপ্রুভ লেআউট প্ল্যান অফ ফ্যাক্টরি। দ্যাট মিনস আপনার ফ্যাক্টরি যেটা রয়েছে সেই ফ্যাক্টরির লেআউট প্ল্যান যেটা রয়েছে, বিল্ডিং লেআউট বা মেশিন লেআউট যেটা রয়েছে সেটা তারা ফার্স্টলি দেখে যে সেটা অ্যাপ্রুভাল রয়েছে কিনা, এবং সেই অ্যাপ্রুভাল অনুযায়ী আপনার ফিজিক্যাল এই সব বিল্ডিং গুলা বা ফ্লোর গুলা সেভাবে ঠিকঠাক আছে নাকি মিসম্যাচ আছে সেই জিনিসগুলো তারা ভেরিফাই করে থাকে। তারপর হচ্ছে ইউনিট ম্যাপ বা ফ্লোর লেআউট উইথ অর্গানিক মার্কিং। এই ফ্লোর লেআউট বা ইভাকুয়েশন প্ল্যান তো আমরা চিনি। প্রত্যেকটা ফ্লোরে দেখবেন যে হচ্ছে একটা করে ম্যাপ দেওয়া থাকে, যেখানে কোন জায়গায় কোন মেশিন বা কোন জায়গায় হাঁটার রাস্তা, কোন জায়গায় ফায়ার অ্যালার্ম, কোন জায়গায় এক্সটিংগুইশার, সবকিছু সেই ম্যাপের মধ্যে উল্লেখ করা থাকে। তো প্রত্যেক ফ্লোরের এগেনস্টে যে ইভাকুয়েশন প্ল্যান বা ফ্লোর লেআউট প্ল্যান যেটা থাকে সেখানে আপনাকে অবশ্যই জিওটেস মার্কিং থাকতে হবে। এখন জিওটেস মার্কিংটা আপনি কোথায় লাগাবেন? আপনার এই জিওটেস এর যদি কোনো অর্ডার যদি কোনো বায়ার করে সেই ক্ষেত্রে জিওটেস প্রোডাকশনের জন্য যে সমস্ত মেশিন, যে সমস্ত টেবিল বা যে সমস্ত এরিয়া আপনারা স্পেসিফিক জিওটিএস প্রোডাকশনের জন্য ব্যবহার করবেন সে সমস্ত জায়গায় আপনার আহ এই ম্যাপের মধ্যে বা ইভোকেশন প্ল্যানের মধ্যে আপনাকে মার্কিং করে দিতে হবে যে অ্যালোকেশন ফর জিওটিএস প্রোডাকশন, এরকম করে মার্কিং করে দিতে হবে। এবং এই লেআউটের পাশাপাশি ফিজিক্যালি যে জায়গায় আপনি মার্কিং করেছেন ফিজিক্যালি সেই জায়গাতে আপনাকে এই অ্যালোকেটেড ফর জিওটিএস প্রোডাকশন সেটা ঝুলিয়ে দিতে হবে কোনো একটা বোর্ডে বা কোনো কিছু।
যাতে দূর থেকে দেখে সবাই বুঝতে পারে যে এই স্পেসিফিক জায়গাটুকু শুধুমাত্র জিও টেক্সট প্রোডাকশনের জন্য রাখা হয়েছে। এখানে অন্য কোনো কনভেনশনাল প্রোডাক্টের উৎপাদন করা হয় না। তো এই জিনিসগুলো খুবই মেজর বা ম্যান্ডেটরি একটা ইস্যু। তারপর রয়েছে প্রসেস ফ্লোচার্ট। প্রসেস ফ্লোচার্ট বলতে কি বুঝি? আমরা কি প্রসেস ফ্লোচার্ট বুঝি স্যার? না স্যার। প্রসেস প্রসেস ফ্লোচার্ট যদি আমরা না বুঝি, আমি একটু বলি। প্রসেস ফ্লোচার্ট বলতে বোঝানো হয় কোনো একটা জিনিস তৈরি বা উৎপাদনের জন্য যে প্রসেস বা স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো রয়েছে। সাপোজ আমরা তো ম্যাক্সিমাম গার্মেন্টস ব্যাকগ্রাউন্ডের, তাহলে আমি গার্মেন্টস নিয়ে এক্সাম্পল দেই। সে এক্সাম্পল ধরেন একটা নিট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আপনারা আছেন। তো নিট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, কাট টু প্যাক ফ্যাক্টরি ধরেন, সেক্ষেত্রে আপনার প্রসেস ফ্লোচার্ট কি হবে? কাটিং, সুইং, সুইং এর পরে ফিনিশিং, ফিনিশিং এর পরে যে প্যাকিং। আবার যদি নিট কম্পোজিট হয় সেক্ষেত্রে সার্কুলার নিটিং, সার্কুলার নিটিং এর পরে প্রি ট্রিটমেন্ট, ডাইং, ডাইং এর পরে গিয়ে কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং। এই যে ধাপে ধাপে যে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই ধাপ বা এই প্রসেসটাকে একটা চার্টের মতো তৈরি করাই হচ্ছে প্রসেস ফ্লোচার্ট। ক্লিয়ার স্যার? জি স্যার। প্রসেস ডেসক্রিপশন উইথ মেশিন লিস্ট। আপনার প্রতিষ্ঠানের যে মেশিন লিস্ট যেটা রয়েছে সেই মেশিন লিস্টটা এবং ফ্যাক্টরি প্রোফাইল যেটা রয়েছে, এই জিনিসগুলো অডিটরের সাথে শেয়ার করতে হবে, যাতে করে বেসিক কোনো ইনফরমেশন প্রয়োজন হলে অডিটর সেই ডকুমেন্টস গুলো থেকে কালেক্ট করে নিতে পারে। তারপর হচ্ছে অর্গানোগ্রাম। অর্গানোগ্রাম বুঝি আমরা স্যার? অর্গানোগ্রাম কি জিনিস? অর্গানোগ্রামটা হচ্ছে, এখানে ম্যানেজমেন্ট অর্গানোগ্রামের কথা বলা হয়েছে, যে আপনার প্রতিষ্ঠানে যে ম্যানেজমেন্ট রয়েছে বা কর্মকর্তাগণ যারা রয়েছে, সেটা টপ লেভেল থেকে একদম বটম বা একদম লো লেভেল পর্যন্ত যারা রয়েছে, তাদের প্রত্যেকে ধাপে ধাপে কার আন্ডারে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে কে কে আছে, লাইক এস কোনো একটা অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট অর্গানোগ্রাম যদি বানাতে যায়, প্রথমত কে থাকে? চেয়ারম্যান। চেয়ারম্যানের পরে থাকে সিও বা এমডি। তারপরে থাকে ডিরেক্টর। তারপরে থাকে জেনারেল ম্যানেজার। তারপরে থাকে হচ্ছে ম্যানেজার। ম্যানেজারের পরে এক্সিকিউটিভ। মানে এই যে একটা ধাপে ধাপে আপনার ম্যানেজমেন্টের যে স্টেজ, সেটা একটা চার্ট তৈরি করা কি হচ্ছে ম্যানেজমেন্ট অর্গানোগ্রাম বলা হয়। তো আপনার প্রতিষ্ঠানে সেই অর্গানোগ্রামটা প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে ডকুমেন্টস অফ পারচেজিং জিওটিএস ম্যাটেরিয়াল। তাহলে আপনি আহ এই বিগত এক বছরের মধ্যে যে সমস্ত র মেটেরিয়াল পারচেস করেছেন, এই জিওটেস সার্টিফাইড যে সমস্ত র মেটেরিয়াল আছে, সেই সমস্ত সার্টিফাইড র মেটেরিয়াল গুলোর ইনভয়েস, বিল অফ লেডিং, রিসিভিং চালান, গেট পাস, টিসি এবং ফাইন্যান্সিয়াল রেকর্ড গুলো আপনার কিপ রাখতে হবে, সেগুলো অডিটরকে প্রোভাইড করতে হবে। এখন র মেটেরিয়াল কোম্পানি ভেদে বা প্রতিষ্ঠান ভেদে এক এক রকম হতে পারে। যে সাপোজ ধরেন যদি নিট কম্পোজিট ফ্যাক্টরি হয়, তার জন্য র মেটেরিয়াল হবে কি ফাইবার বা হচ্ছে ইয়ার। যদি কোনো কাটিং টু প্যাক ফ্যাক্টরি হয়, সেক্ষেত্রে তাদের র মেটেরিয়াল কি হবে? ফেব্রিক। বা স্পিনিং ফ্যাক্টরি হলে তাদের র মেটেরিয়াল হবে কটন।
এই যে ফ্যাক্টরি বা প্রতিষ্ঠান ভেদে যে ভিন্নতা, সেটা হতে পারে। বাট আপনি যেটাই পারচেস করেন না কেন সার্টিফাইড সোর্স থেকে, আপনার এই জিনিসগুলো এভিডেন্স রাখতে হবে। এই এভিডেন্সের মধ্যে আপনি যে তার থেকে পারচেস করেছেন বা কিনেছেন, সেই কেনার সময় যে ইনভয়েস তারা দিয়েছে বা আপনি দিয়েছেন সেই ইনভয়েস গুলো, তারপর আপনি যে তাদেরকে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের বিল অফ লেডিং, তাদের থেকে যে রিসিভ করেছেন সেই রিসিভিং চালান, এবং তারা যে একটা গেট পাস দিয়েছে সেই গেট পাস, এবং আপনার যে অডিট ফার্ম থেকে আপনি সার্টিফাইড, সে অডিট ফার্ম যে আপনাকে এই র মেটেরিয়ালটা XYZ কোম্পানি থেকে পারচেস করার জন্য টিসি দিয়েছে বা ট্রানজেকশন সার্টিফিকেট দিয়েছে, সেই জিনিসগুলো বা সেই ট্রানজেকশন সার্টিফিকেটটা এবং ফাইন্যান্সিয়াল রেকর্ড গুলো আপনাদেরকে কিপ রাখতে হবে। টিসি জিনিসটা কি বোঝা গেছে? টিসি, টিসি জিনিস সম্পর্কে কি আমরা অবগত যে টিসিটা কাকে বলে? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে ধরেন একটা টিসি, এটা হচ্ছে সার্টিফিকেশন বডি দ্বারা কন্ট্রোল ইউনিয়ন। আর এটা হচ্ছে ইউটিএস র মেটেরিয়ালের জন্য একটা টিসি দেওয়া হয়েছে। আহ এই সার্টিফিকেশন বডি দেখেন, এখানে কি কি ডিটেলস আছে। সার্টিফিকেশন বডিতে তাদের ইনফরমেশনটা থাকে। বায়ার, দ্যাট মিনস বায়ারকে, যে পারচেস করবে সে, দ্যাট মিনস আপনি হচ্ছেন বায়ার। আপনার প্রতিষ্ঠান XYZ লিমিটেড, আপনার অ্যাড্রেস এবং আপনার সার্টিফিকেট বা লাইসেন্স নাম্বার, এবং আপনি যার থেকে পারচেস করবেন, দ্যাট মিনস সেই সেলার অ্যাড্রেস। আপনি পারচেস করতেছেন এখানে ভিএলআরটেক্স স্পিনিং মিলস লিমিটেড থেকে, এবং এই যারা সেলস করবে তাদেরও ইনফরমেশন এখানে থাকতে হবে। পাশাপাশি আপনি কতটুক ওয়েটের র মেটেরিয়াল কিনতেছেন সেই ওয়েটটাও এখানে স্পেসিফিক থাকতে হবে, যে গ্রস ওয়েট কত, নেট ওয়েট কত, এবং সার্টিফাইড ওয়েট কত। এই জিনিসগুলো এখানে ইনক্লুডেড থাকতে হবে। ডিক্লারেশন থাকতে হবে যে যে ইয়াগুলো আপনাদেরকে দিচ্ছে, সার্টিফাইড র মেটেরিয়াল গুলো দিচ্ছে, সেগুলো যাতে কোনোভাবে কনভেনশনালের সাথে অ্যাটাচমেন্ট না আসে, বা অবশ্যই জিওটিএস সার্টিফাইড যাতে হয়, জিওটিএস এর ক্রাইটেরিয়া মিট না করে, এরকম কোনো কিছু যাতে না থাকে। তো এই সমস্ত টার্মস কন্ডিশন দিয়ে তারা একটা টিসি তৈরি করে। এবং এই এখানে দেখেন আরো শিপমেন্ট ইনফরমেশন, প্রোডাক্টস ইনফরমেশন এবং প্রোডাক্টস এর কম্পোজিশন গুলো মোটামুটি সবই কিন্তু এই ইসের মধ্যে, আপনার এই টিসির মধ্যে দেওয়া থাকে। দ্যাট মিনস এটিসিটা হচ্ছে আপনি যে আহ, আপনার সার্টিফাইড অর্ডারের জন্য আপনার বায়ার যে আপনাকে জিওটিএস অর্ডার দিয়েছে, যে আপনাকে 1 লক্ষ পিস টি শার্টের অর্ডার দিয়েছে, সেই টি শার্ট গুলো অবশ্যই জিওটিএস সার্টিফাইড হতে হবে বা জিওটিএস র মেটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে। তো এখন এই জিওটিএস র মেটেরিয়াল আপনাকে এইভাবে এটিসির মাধ্যমে পারচেস করতে হবে। টিসি কি বোঝা গেছে স্যার? জি স্যার, বুঝতে পারছি। ঠিক একইভাবে সেলস এর ক্ষেত্রেও আমরা যখন সেলস এর ডকুমেন্ট গুলো দেখবো, সেলস এর ক্ষেত্রেও ঠিক একই রকম। যে সমস্ত ম্যাটেরিয়াল সেল করা হবে বা পণ্য সেল করা হবে, সেগুলোর ইনভয়েস, বিল অফ লেডিং, ডেলিভারি চালান, গেট পাস, টিসি এবং ফাইন্যান্সিয়াল রেকর্ড যেটা রয়েছে, আমরা সেগুলোর রেকর্ড কিপ করে রাখবো।
তারপর হচ্ছে প্রোডাকশন রেকর্ড অফ জিউটিএস প্রোডাক্ট উইথ প্রসেস ওয়াইজ লস। প্রোডাকশন রেকর্ড তো আমরা বুঝি যে আমরা যে প্রসেস ওয়াইজ যে প্রোডাকশনটা করি বা পণ্য উৎপাদনটা করি, লাইক এস প্রোডাকশন রিপোর্ট বলতে যদি বললো যে যে হচ্ছে ধরেন আপনার কার্টোপ্যাক ফ্যাক্টরি, আপনি কাটিং এ আপনার ফেব্রিক ঢুকেছে 1 টন। তো এই 1 টন ফেব্রিক কাটিং করার পরে আপনার 9,800, সরি 980 কেজি আপনার ইয়া বের হয়েছে, মানে ফিনিশ গুডস বের হয়েছে। তো এই 980 কেজি যখন আপনি আবার সুইং এ দিচ্ছেন, সুইং এ যাওয়ার পরে সেখানে দেখা গেছে আরো 20-50 কেজি লস হচ্ছে, বা সুইং করতে গেলে তো অনেক অংশ পড়ে যায়। তারপরে আছে আবার সুইং এর পরে আর কোনো ওইভাবে যদি ওয়াশ থাকে সেক্ষেত্রে ওয়েট কম বেশি হতে পারে। তো এই যে প্রসেস বাই প্রসেস আপনি কত কেজি ইনপুট করতেছেন, কত কেজি আউটপুট করতেছেন, সেই জিনিসগুলো আপনাকে একটা লিস্ট আকারে হিসাব রাখতে হবে যে কোন প্রসেসে আপনি কত কেজি ইনপুট করেছেন, কত কেজি আউটপুট করেছেন এবং কত কেজি লস হয়েছে। এই টোটাল হিসাবটাই আপনাকে ট্রেসেবিলিটির মধ্যে থাকতে হবে, যাতে করে সার্টিফাইড কোনো ম্যাটেরিয়াল কোনোভাবে এলোমেলো না হয়। তারপর হচ্ছে জিওটিএস ম্যাটেরিয়াল স্টক ডিটেলস। জিওটিএস ম্যাটেরিয়াল স্টক ডিটেলস বলতে বোঝানো হচ্ছে আপনি যে সার্টিফাইড ম্যাটেরিয়াল গুলো ক্রয় করেছেন, সেই সার্টিফাইড ম্যাটেরিয়াল গুলো আপনার প্রতিষ্ঠানে কোন স্টোরে কোথায় স্টোরেজ করে রাখছেন, সেগুলোর সাথে কনভেনশনাল প্রোডাক্ট গুলো আপনি মিক্স করে ফেলেছেন কিনা, নাকি যতটুকু আপনি পারচেস করেছেন ততটুকুই আপনার ব্যালেন্স আছে, সেগুলো স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে দেখা হবে। তারপর হচ্ছে জিওমো টেস্ট রিপোর্ট ফর ফাইবার। এটা হচ্ছে স্পিনিং ফ্যাক্টরির জন্য প্রয়োজন হয়, যে আপনারা যখন কোনো ফাইবার দিয়ে সুতা বানাবেন, সেক্ষেত্রে ফাইবারটা যেখান থেকে এনেছেন সেখানে বা সেই ফাইবার গুলো জেনেটিক্যালি কোনো মডিফিকেশন করা হয়েছে কিনা। সরি, একটা কল আসছিল আর কি। তো এই ফাইবার গুলো জিএমও ফ্রি টেস্ট রিপোর্ট থাকতে হবে। এখন এই জিএমও বলতে কি বুঝি, এর আগে কিন্তু আপনাদের বলেছি, এখানে জিএমও বলতে কি বোঝানো হয়েছে বলেন তো। জিএমও দ্যাট মিনস হচ্ছে জেনেটিক্যালি মডিফিকেশন। যখন আপনার জেনেটিক্যালি মডিফিকেশন না হবে তখনই কিন্তু সেই ফাইবার গুলো বা কটন গুলো অর্গানিক হিসেবে গণ্য হবে। এজন্য এখানে জিএমও টেস্ট রিপোর্টটা প্রয়োজন হয়। তারপর হচ্ছে ট্রেসেবিলিটি এক্সারসাইজ। ট্রেসেবিলিটির মধ্যে অডিটর যে কোনো একটা স্টাইল বা যে কোনো একটা অর্ডারকে বেস করে সেই অর্ডারের পারচেস এবং সেলস এর যে ডকুমেন্টেশন গুলো রয়েছে সেই ডকুমেন্টস গুলো ভেরিফাই করে থাকে, বা কোনো মিসম্যাচ আছে কিনা সেই জিনিসগুলো তারা জাস্টিফাই করে থাকে। এবং সেই অর্ডারের প্রোডাকশন রেকর্ড, তারপর হচ্ছে ক্লিনিং রেজিস্টার, ফাইন্যান্সিয়াল রেকর্ড, এই সবগুলো তারা ট্রেস করে থাকে। তারপর 12 নম্বরে আছে হচ্ছে রেকর্ডস অফ কাস্টমার কমপ্লেইন, এবং হচ্ছে এটা কি কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয় এবং পলিসি পজিটিভ। আপনার প্রতিষ্ঠানে অবশ্যই কাস্টমার কমপ্লেইন হ্যান্ডলিং প্রসিডিউর থাকতে হবে। আপনার কোনো অর্ডার বা কোনো পণ্য নিয়ে যদি কাস্টমার কোনো কমপ্লেন করে থাকে, সেক্ষেত্রে সেই কমপ্লেন গুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করেন বা কিভাবে সমাধান করেন,
সেই জন্য একটা রেজিস্টার থাকতে হবে, যে রেজিস্টারের মধ্যে আপনারা সেই কমপ্লেন গুলো এবং সেই সমাধান গুলো রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখবেন। তারপর হচ্ছে এসওপি। এসওপি বলতে আমরা বুঝি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। তো এই এসওপিটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে প্রসেস আছে সেই প্রসেস গুলোতে কোন কোন প্রসেসে কিভাবে আপনি এই সার্টিফাইড প্রোডাক্ট গুলো তৈরি করবেন, জিটিএস ক্রাইটেরিয়া মেনে কিভাবে তৈরি করবেন, এবং সেগুলো যাতে অন্যান্য কনভেনশনাল যে সমস্ত পণ্য আছে সেগুলোর সাথে আহ একত্রিত না হয়ে যায়, সেই জিনিসগুলো এখানে দেখা হয়, বা সেই অনুযায়ী একটা পলিসি বা প্রসিডিউর লেখা হয়, সেটা সবসময় প্রোডাকশনের জন্য মেনটেন করে থাকি। তারপর হচ্ছে জিটিএস স্ট্যান্ডার্ড ট্রেনিং ফর স্টাফ বা ম্যানেজমেন্ট। আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত স্টাফ বা ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদেরকে জিটিএস এর যে গাইডলাইন বা ক্রাইটেরিয়া যা রয়েছে সে সম্পর্কে ট্রেনিং প্রদান করতে হবে। দ্যাট মিনস তারা যাতে অবগত থাকে যে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো সার্টিফাইড বা জিওটিএস এর কোনো অর্ডার আসে, সেক্ষেত্রে সেই অর্ডারের পণ্যগুলো তারা কিভাবে উৎপাদন করবে এবং আহ, কিভাবে সেগুলোকে মেনটেন করবে সে সম্পর্কে যখন তারা অবগত থাকবে, তখন কিন্তু আলটিমেটলি দেখবেন এই উৎপাদনের সময় যদি কোনো সার্টিফাইড পণ্য থাকে, তারা অবশ্যই সেগুলো আলাদা টেক কেয়ারের মাধ্যমে উৎপাদন করে থাকবে। তারপরে লাগবে হচ্ছে আপনার কেমিক্যাল ইনভেন্টরি। কেমিক্যাল ইনভেন্টরি হচ্ছে জিওটিএস অ্যাপ্রুভ যে সমস্ত কেমিক্যাল রয়েছে আপনার প্রতিষ্ঠানে, সেই সমস্ত জিওটিএস অ্যাপ্রুভ কেমিক্যাল গুলো তারা আপনারা কতটুকু ইউজ করছেন এবং সেগুলো কতটুকু স্টকে আছে, কোন মাসে কতটুকু ইউজ করেছেন, এই যে রেকর্ড গুলো সেই রেকর্ড গুলো তারা ক্রস চেকিং করবে এবং ভেরিফাই করবে, এবং সেখানে কোনো নন সার্টিফাইড বা জিওটিএস ভেরিফাই না এরকম কোনো কেমিক্যাল আছে কিনা সেটাও তারা ভেরিফাই করবে। ভ্যালিড অ্যাপ্রুভাল লেটার ফর কেমিক্যাল। এখানে ভ্যালিড অ্যাপ্রুভাল লেটার বলতে বোঝানো হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে ওয়াশ বা হচ্ছে প্রোডাকশন পারপাস যদি কোনো কেমিক্যাল ইউজ করেন, সেক্ষেত্রে সেই কেমিক্যাল গুলো অবশ্যই জিওটিএস সার্টিফাইড হতে হবে, এবং সেই জিওটিএস সার্টিফাইড কেমিক্যালে অবশ্যই জিওটিএস এর অ্যাপ্রুভাল লেটার থাকতে হবে। সেই অ্যাপ্রুভাল লেটার গুলো অবশ্যই 3 বছরের মধ্যে হতে হবে। 3 বছর যদি ক্রস করে যায় তাহলে কিন্তু সেটা ভ্যালিড বলে গণ্য হবে না। তারপর হচ্ছে ওয়ার্ক সার্টিফিকেট। ওয়ার্ক সার্টিফিকেট মূলত ব্যবহার হয় হচ্ছে স্পিনিং এ বা যেখানে সুতা কাজ করানো হয় সেখানে মূলত ব্যবহার করা হয়। এটা মূলত এই সুতা উইন্ডিং এর ক্ষেত্রে বা কোনে পেঁচানোর সময় ওয়াক্সটা ব্যবহার করা হয়, কেননা এই ওয়াক্স ব্যবহার করলে জাস্ট এ মিনিট। তো আমাদের এই ওয়ার্ক সার্টিফিকেটটা মূলত ব্যবহার হয় যখন আমরা সুতাটা কোনো কোণের মধ্যে পেঁচাই বা মেশিন দিয়ে উইন্ডিং যখন করি, তখন মূলত এই ওয়ার্কস ব্যবহার করা হয়। ওয়ার্কস ব্যবহার করলে মূলত এই সুতাগুলো স্মুথলি কোণের মধ্যে পেঁচিয়ে যায়, কোনো জড়তা বা হচ্ছে পেঁচানোর কোনো সুযোগ থাকে না। এখন যদি আপনারা এই ওয়ার্কস কোনো প্রসেসে ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু ওয়ার্ক সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে হেভি মেটাল ফ্রি টেস্ট রিপোর্ট। হেভি মেটাল ফ্রি টেস্ট রিপোর্ট মূলত ইউজ করা হয় আপনার
মেশিন অয়েলের জন্য, সেটা আপনার স্পিনিং এর মেশিন হতে পারে বা উইভিং বা নিটিং, লিঙ্কিং, সুইং, এমব্রয়ডারি বা অন্যান্য কোনো মেশিনারিজ যদি থাকে, সেই মেশিন অয়েল গুলোর জন্য আপনার হেভি মেটাল ফ্রি টেস্ট রিপোর্ট লাগবে। কেননা গডস কখনো হেভি মেটাল সহ যে সমস্ত মেশিন অয়েল রয়েছে সেই সমস্ত মেশিন অয়েল অ্যাপ্রুভ করে না। তারপর হচ্ছে অকোটেক্স সার্টিফিকেট ফর অ্যাক্সেসরিজ। তাহলে এই আপনারা যে গার্মেন্টস এর সাথে যে সমস্ত অ্যাক্সেসরিজ ইউজ করেন সেই সমস্ত অ্যাক্সেসরিজ এর অকোটেক্স সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে পিভিসি ফ্রি টেস্ট রিপোর্ট। আপনার প্যাকিং বা ফিনিশিং এর সময় দেখবেন না, এই প্রত্যেকটা গার্মেন্টস কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল বা হচ্ছে আহ, এক ডজন করে একসাথে পলি যখন করে তখন কিন্তু এই প্যাকেজিং এর সময় পলি ব্যবহার করা হয়। এই পলি ব্যবহার যদি করে থাকে তাহলে অবশ্যই সেই পলিগুলো আপনাদের এই পিভিসি ফ্রি হতে হবে, অবশ্যই পিভিসি ফ্রি হতে হবে। কেননা এই পিভিসি সহ যদি কোনো পলি ব্যাগ কোনো সার্টিফাইড প্রোডাক্টে পাওয়া যায় তাহলে আপনার সেই শিপমেন্টটি ক্যান্সেল হতে পারে। তারপর হচ্ছে আপনার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো রয়েছে, দ্যাট মিনস পেপার আইটেমের যে সমস্ত ম্যাটেরিয়াল আপনারা ইউজ করেন, সেটা কার্টুন হতে পারে, হ্যাং ট্যাগ হতে পারে, বা লেবেল হতে পারে, স্টিকার লেবেল হতে পারে। এই যে জিনিসগুলো পেপার আইটেম যখন ইউজ করবেন তখন আপনাদেরকে এই এফএসসি সার্টিফাইড প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং এফএসসি যারা সার্টিফাইড তাদের থেকে এই প্রোডাক্ট গুলো আনতে হবে। যদি আপনাদের কোনো প্রোডাক্টের সাথে বা গার্মেন্টস এর সাথে আপনারা প্লাস্টিক হ্যাঙ্গার ইউজ করেন, সেই প্লাস্টিক হ্যাঙ্গার ইউজের ক্ষেত্রে আপনাদের অবশ্যই জিউটিএস প্রোডাক্টের জন্য এই রিসাইকেল প্লাস্টিক ইউজ করতে হয়। তাই এই প্লাস্টিক হ্যাঙ্গারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিআরএস, আরসিএস অথবা সাপ্লায়ার থেকে একটা ডিক্লারেশন আনতে হবে যে হচ্ছে আপনারা এই প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করেছেন সেটা রিসাইকেল পণ্য দিয়ে তৈরি করা হয়েছে। 23 নম্বরে রয়েছে আপনার প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট। আপনার যে প্রোডাক্টের ট্রেসেবিলিটি করবেন সেই প্রোডাক্টের একটা রিস্ক অ্যাসেসমেন্ট, এটা আপনার মার্চেন্ডাইজার বা কোয়ালিটি ডিপার্টমেন্ট বা হচ্ছে যদি সেফটি অফিসার থাকে তাহলে তাদের কাজ হতে তারা আপনাকে এই প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট করে দিবে। 24 আছে হচ্ছে টেকনিক্যাল কোয়ালিটি প্যারামিটার টেস্ট রিপোর্ট। এখানে আপনার ফাইনাল যে প্রোডাক্টটা আছে, গার্মেন্টস সেটা টি শার্ট হোক, শার্ট হোক বা যাই হোক না কেন, সেই ফাইনাল প্রোডাক্টের এই টেকনিক্যাল প্যারামিটার টেস্ট আপনার থার্ড পার্টি থেকে করাতে হবে। যেখানে আপনার রাবিং ফাস্টনেস, তারপরে পার্সপিরেশন ফাস্টনেস, লাইট ফাস্টনেস, সিলিভার ফাস্টনেস, ওয়াশিং ফাস্টনেস এবং ডাইমেনশনাল চেঞ্জ আফটার ওয়াশ, এই জিনিসগুলো তারা টেস্ট করে থাকবেন। আরেকটা আছে হচ্ছে রেসিডিউস টেস্ট রিপোর্ট। এই রেসিডিউস টেস্ট রিপোর্ট হচ্ছে ফাইনাল গার্মেন্টস যেরকম টেকনিক্যাল টেস্ট করেছেন এটাও ঠিক সেরকম কেমিক্যাল টেস্ট করতে হবে, যে আপনি যে কেমিক্যাল গুলো ইউজ করেছেন সেগুলোর উপরে, যে এখানে স্পেসিফিক প্যারামিটার রয়েছে এগুলো ম্যান্ডেটরি আপনাকে থাকতে হবে।
তারপর হচ্ছে 26 নাম্বার রয়েছে প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্রাইটেরিয়া মেনটেন করে এবং জিওটিএস আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সবকিছু ইনক্লুড করে দুইটা সমন্বয়ে আপনাকে একটা কোয়ালিটি ম্যানুয়াল তৈরি করতে হবে, যেখানে আপনার কোম্পানির প্রসেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং জিওটিএস ইমপ্লিমেন্টেশনের যে প্ল্যান এবং যে সমস্ত ক্রাইটেরিয়া আপনারা ফলো করবেন সবকিছুই এখানে উল্লেখিত থাকতে হবে। এই টেকনিক্যাল পার্ট শেষ হলে তারপরে তারা হচ্ছে এনভায়রনমেন্টাল পার্টের মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে আপনাদেরকে প্রোভাইড করে থাকে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট, ইআইএ, ইএমপি বা ইএসআইএ সহ। তারপরে এনভায়রনমেন্টাল প্যারামিটার টেস্ট রিপোর্ট যেগুলো রয়েছে, নয়েজ পলিউশন বা নয়েজ লেভেল, লাইট লেভেল, হিউমিডিটি, টেম্পারেচার বা ইনডোর এয়ার, অ্যাম্বিয়েন্ট এয়ার সহ যে সমস্ত প্যারামিটার গুলো রয়েছে সেগুলো দেখা হয়। পাশাপাশি জি ইমিশন আপনার প্রতিষ্ঠান কতটুকু করেছে বছরে, সেই জি ক্যালকুলেশনটাও এখানে দেখা হয়। আহ তারপরে রয়েছে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন রেকর্ড অফ এনার্জি। দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠানে কতটুকু টিজিএল, ইলেকট্রিসিটি, গ্যাস ব্যবহার করেছেন প্রত্যেক মাসে, সেটার রেকর্ড আপনাকে রাখতে হবে। তারপর হচ্ছে ওয়াটার কনজাম্পশন ঠিক একই রকম, আপনার মান্থলি কতটুকু কনজাম্পশন করা হয়েছে বা কতটুকু পানি ব্যবহার করেছেন সেই জিনিসটা আপনাদের রেকর্ড রাখতে হবে। এছাড়াও আপনারা কতটুকু কেমিক্যাল এবং কতটুকু ডাইস ব্যবহার করেন সেইগুলো আপনাদেরকে রেকর্ড বা ইনভেন্টরি রাখতে হবে। তারপর হচ্ছে আপনাদের টার্গেট বা গোল সেট করতে হবে, যে আপনারা যে এনার্জি বা ওয়াটার যেগুলো ইউজ করছেন বা জিএজি যতটুকু আপনারা বের করতেছেন বা জিএজি ইমিশন করতেছেন, সেইগুলো আপনারা কিভাবে রিডিউস করবেন, আরো কিভাবে কমিয়ে নিয়ে আসবেন সেই সম্পর্কে আপনার লং টার্ম এবং শর্ট টার্ম কিছু গোল থাকতে হবে, যেখানে আপনার ওয়েস্টেজ কমাবেন, ইলেকট্রিসিটি ইউজ কমাবেন, তারপরে রিনিউয়েবল সোর্স থেকে আপনি ইলেকট্রিসিটি উৎপাদন করবেন। এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আছে, এইগুলো থেকে আপনাকে একটা গোল সেট করতে হবে। তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যদি ইটিপি থাকে, এই ইটিপি থাকলে আপনার যে স্লাস বা হচ্ছে ইটিপি কেমিক্যালের ময়লাগুলো আবর্জনাগুলো থাকে সেইগুলো, পাশাপাশি আপনার আদার্স যে সমস্ত ওয়েস্ট রয়েছে, জুট হতে পারে, প্লাস্টিক আইটেম বা ইলেকট্রিক্যাল আইটেম সহ যে কোনো আইটেম হোক না কেন, সে সমস্ত জুট বা ওয়েস্টেজ যাদের সাথে সেল করবেন তাদের থেকে অবশ্যই তাদের ভ্যালিড ট্রেড লাইসেন্স বা লিগ্যাল লাইসেন্স কালেক্ট করতে হবে এবং তাদের সাথে আপনাদের একটা এগ্রিমেন্ট থাকতে হবে। পাশাপাশি আপনাদের এই ওয়েস্টেজ রেকর্ড মেনটেন করতে হবে। আচ্ছা, প্রসিডিউর টু মিনিমাইজ, আপনার প্রতিষ্ঠানে ওয়েস্ট রিডিউস এবং হচ্ছে ওয়েস্ট বা পলিউশন কমানোর জন্য এই লং টার্ম এবং শর্ট টার্ম গোল তৈরি করতে হবে। পাশাপাশি হচ্ছে আহ আপনার স্টাফ যারা রয়েছে বা এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে ওয়াটার, এনার্জি, প্রপার হ্যান্ডলিং অফ এই এনার্জি এবং ওয়াটার, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে ট্রেনিং প্রদান করতে হবে। এছাড়াও হচ্ছে কেমিক্যাল ইউজেস এবং ডিসপোজাল সম্পর্কেও তাদের ট্রেনিং প্রদান করতে হবে। তারপর হচ্ছে আপনার ইটিপি অপারেটর যিনি থাকবে তাকে অবশ্যই এই ইটিপি কিভাবে অপারেট করবে এবং কি কি জিনিস মেনটেন করবে এবং কোন কোন প্যারামিটার গুলো সবসময় চেক করবে সেই সম্পর্কে তাদেরকে ট্রেনিং করাতে হবে মান্থলি বা 2 মাস অন্তর অন্তর। লিগাল ডকুমেন্টস অন ইটিপি ক্যাপাসিটি, ইনলেট আউটলেট মিটার রেকর্ড। ইটিপির ভাইরা যারা আছেন আপনারা কি কি ডকুমেন্ট মেনটেন করেন? সরি স্যার, বুঝতে পারি নাই।
জি। স্যার প্রশ্নটা একবার করলে ভালো হয় স্যার। যারা ইউটিউবিতে জব করে দেখবেন তারা এই প্রতিদিন ইনলেট এবং আউটলেটে কতটুকু পানি বের হচ্ছে প্রতি ঘন্টায় সেটার হিসাব রাখছে, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার পিএইচ টিডিএস সহ আরো বেশ কিছু প্যারামিটার তারা টেস্ট করে একটা রেজিস্টার মেনটেন করছে, যাতে করে তারা বুঝতে পারে তারা যে পানিটা সরাসরি পরিবেশের মধ্যে ছাড়তেছে সেটা সম্পূর্ণ নিরাপদ। এই জিনিসগুলো যাতে তারা টেস্ট করতে পারে, এই জন্য সেই পানিগুলোর পিএইচ, টেম্পারেচার, টিওসি, বিওডি, সিওডি, এই যে প্যারামিটার গুলো এগুলো তারা নিজেরা টেস্ট করে থাকে। পাশাপাশি হচ্ছে এই ওয়েস্ট ওয়াটার টেস্ট রিপোর্ট তারা থার্ড পার্টি কোনো টেস্টিং ফার্ম থেকে করে থাকে, যেখানে এই সবগুলো তারা কভারেজ করে থাকে। কেননা এই সবগুলো কিন্তু সরাসরি ফিজিক্যালি প্রতিদিন করা পসিবল হয় না, বা সব প্রতিষ্ঠানে অ্যাভেলেবেল থাকে না। এগ্রিমেন্ট, লাইসেন্স, টেস্ট রিপোর্ট, ট্রান্সপোর্ট ডকুমেন্টস বা বিল বা শেয়ার ডিটিপি আছে। যদি আপনার প্রতিষ্ঠানে কোনো ওয়েট প্রসেস যেমন ওয়াশিং, ডাইং বা ছোট পরিসরে প্রিন্টিং এই সমস্ত কিছু থাকে, বাট আপনার এখানে কোনো ইটিপি নাই, বাট ওয়েস্ট ওয়াটার কিন্তু রিডিউস আপনি ব্যবহার করতেছেন বা ওয়েস্ট ওয়াটার বের হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ওয়েস্ট ওয়াটার গুলো, কেমিক্যাল মিশ্রিত ওয়েস্ট ওয়াটার কন্টেনার বা ডাবে রেখে তারপর সেই পানিগুলো আপনার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে নিকটস্থ যদি কোনো ইটিপি থাকে কোনো প্রতিষ্ঠানে, তাদের সাথে একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে যেতে হবে যে আপনাদের পানি তারা পরিশোধিত করে দিবে পার লিটার বা হচ্ছে প্রত্যেক গ্যালন পানি তারা এত টাকাতে পরিশোধন করে দেবে। তো এই যে আপনার ওয়েস্ট ওয়াটার গুলো আপনি নিজে সরাসরি না ছেড়ে যাদের সাথে শেয়ার্ড এগ্রিমেন্টের মাধ্যমে আপনারা এই ইটিভি ইউজ করবেন, তাদের ভ্যালিড লাইসেন্স বা তাদের সাথে এগ্রিমেন্ট, এবং তাদের ওইখানে যে আপনি মালামাল নিয়ে গেছেন সেটা গেট পাস এবং তাদেরকে বিল প্রদান করেছেন সেটার বিল কপি আপনাদেরকে কালেক্ট রাখতে হবে। তারপরে চলে আসি ডিউ ডিলিজেন্স পার্ট। ডিউ ডিলিজেন্সের মধ্যে রয়েছে আপনার প্রতিষ্ঠানে একটা ডিউ ডিলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানুয়াল তৈরি করতে হবে, যেখানে আপনার লিগ্যাল রিকোয়ারমেন্টস গুলো এবং আদার্স যে ডিউ ডিলিজেন্স এর রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো ফুলফিল আছে কিনা, বা ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে মেনটেন করে সেই সম্পর্কে একটা ম্যানুয়াল তৈরি করতে হবে। আপনার এখানে রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট পলিসি থাকতে হবে। পাশাপাশি ডিউ ডিলিজেন্স ইমপ্লিমেন্টেশনের জন্য একজন এমআর থাকতে হবে, যাকে আপনারা অফিসিয়ালি একটা লেটার ইস্যু করে বা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তাদেরকে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি দিবেন যে তিনি এই আপনার প্রতিষ্ঠানে ডিউ ডিলিজেন্স ইমপ্লিমেন্ট করবেন। ডিউ ডিলিজেন্স ট্র্যাকিং এবং রেকর্ড সিস্টেম, আহ আপনার প্রতিষ্ঠানের পাশাপাশি আপনার যে সমস্ত সাপ্লায়ার বা হচ্ছে যে সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছে তারাও আপনার পাশাপাশি এই সমস্ত রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করছে কিনা বা মেনে চলছে কিনা সেই জিনিসগুলো আপনাদেরকে ভেরিফাই করতে হবে। তো তারপর আছে হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। আপনার প্রতিষ্ঠানের সোশ্যাল, এনভায়রনমেন্টাল এবং কেমিক্যালের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। পাশাপাশি আপনার যে সমস্ত ওয়ার্কার বা এমপ্লয়ি রয়েছে তাদেরকে হিউম্যান রাইটস এবং লেবার রাইটস এর উপরে ট্রেনিং প্রদান করতে হবে, যাতে করে তারা তাদের যে সমস্ত লিগ্যাল রাইটস গুলো রয়েছে সেই রাইটস গুলো সম্পর্কে অবগত থাকে। এছাড়াও ডিউ ডিলিজেন্সের কিছু চেকলিস্ট থাকে, সেই চেকলিস্টটাও আপনাকে মেনটেন করতে হবে। এই ডিউ ডিলিজেন্স শেষ হলে তারা
চলে আসে হচ্ছে কমপ্লায়েন্স পার্টে। কমপ্লায়েন্স পার্টে প্রথমত থাকে হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্টস। লিগ্যাল রিকোয়ারমেন্টস এর মধ্যে থাকে আপনার প্রতিষ্ঠানের ফ্যাক্টরি লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ইনকর্পোরেশন সার্টিফিকেট, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে বয়লার জেনারেটর, অন্যান্য কোনো হেভি মেশিন থাকলে সেগুলোর পারমিশন আছে কিনা, সেই সমস্ত লাইসেন্সও তারা দেখে থাকে। আহ সেই লাইসেন্স কোনোটা যদি আপনাদের ভ্যালিড না থাকে বা হচ্ছে কোনোটা যদি লং টাইম ধরে এক্সপায়ার থাকে তাহলে কিন্তু সেগুলো মেজর এজেন্সিতে চলে আসে। তারপর হচ্ছে বিল্ডিং সেফটি সার্টিফিকেট। বিল্ডিং সেফটি সার্টিফিকেট এটা একটা থার্ড পার্টি একটা ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন থেকে করতে হয়, যে আপনার প্রতিষ্ঠানের সেফটি এনশিওর আছে কিনা বা কতটুকু সেফটি রয়েছে আপনার বিল্ডিং এর জন্য সেটা এখানে এনশিওর করা হয়। তারপরে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার টেস্ট রিপোর্ট। আপনার প্রতিষ্ঠানের যে খাবার পানি রয়েছে বা ওয়ার্কাররা বা ম্যানেজমেন্ট যে সমস্ত পানি পান করে সেই পানিটা খাওয়ার যোগ্য কিনা বা খাওয়ার উপযুক্ত কিনা সেই জিনিসগুলো নির্দিষ্ট অথরিটি থেকে টেস্ট করার মাধ্যমে সেই টেস্ট রেজাল্ট আপনাদেরকে ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট গুলোতে টানিয়ে দিতে হবে। তারপর আছে ভ্যালিড কন্ট্রাক্ট উইথ ইচ সাবকন্ট্রাক্টেড ইউনিট। সাবকন্ট্রাক্টেড ইউনিট বলতে এখানে বোঝানো হয়েছে, সাপোজ ধরেন আপনার প্রতিষ্ঠান যদি কাটিং টু ফিনিশিং ফ্যাক্টরি হয়, কারণ এর মাঝে আপনার কোনো প্রোডাক্টে প্রিন্টিং বা এমব্রয়ডারি প্রয়োজন হলো, তো এই প্রিন্টিং বা এমব্রয়ডারি করার ফ্যাসিলিটি তো আপনার প্রতিষ্ঠানে নেই, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আপনি বাইরে থেকে করাতে পারেন। যে সমস্ত এমব্রয়ডারি বা প্রিন্টিং ফ্যাক্টরি জিওটিএস সার্টিফাইড, সেই সমস্ত সার্টিফাইড ফ্যাক্টরি থেকে আপনাদেরকে অবশ্যই এই জিওটিএস এর প্রোডাকশন করতে হবে। দ্যাট মিনস জিওটিএস এর প্রিন্টিং বা এমব্রয়ডারি তাদের থেকে করিয়ে নিয়ে আসতে হবে। এবং এই যে সাবকন্ট্রাক্ট ইউনিট যাদের দিয়ে কাজ করাবেন তাদের সাথে অবশ্যই আপনার লিখিত এগ্রিমেন্ট থাকতে হবে। এবং এই সমস্ত এগ্রিমেন্ট যখন আপনি অডিট ফার্মে জমা দিবেন বা হচ্ছে অডিটরকে শেয়ার করবেন তখন কিন্তু অডিটর এই সাবকন্ট্রাক্টরতে আপনার লাইসেন্সে অ্যাড করে দেবে। তারপর হচ্ছে ট্রেনিং রেকর্ড। ট্রেনিং রেকর্ডের মধ্যে রয়েছে ফায়ার ফাইটিং, ইভাকুয়েশন ড্রিল, ফার্স্ট এইড, পিপি, হেলথ এন্ড সেফটি, কেমিক্যাল হ্যান্ডলিং, ডিসপোজাল, সোশ্যাল অ্যাওয়ারনেস, নিউ ওয়ার্কার ওরিয়েন্টেশন, গ্রিভেন্স হ্যান্ডলিং সহ এই যে কমপ্লায়েন্সের যে বিভিন্ন রিকোয়ারমেন্টস গুলো রয়েছে, এই ট্রেনিং গুলো আপনাদের রেগুলারলি অ্যাজ পার ট্রেনিং শিডিউল বা ক্যালেন্ডার অনুযায়ী কন্ডাক্ট করতে হবে। এবং এই রেকর্ড গুলো আপনাদেরকে কিপ করে রাখতে হবে, যেগুলো অডিটর ভেরিফাই করবে। তারপর আপনাদের যে সমস্ত ম্যানেজমেন্ট যারা রয়েছে ম্যানেজমেন্টদেরকে ইন্টিগ্রিটি এবং ইথিক্যাল বিহেভিয়ার সম্পর্কে ট্রেনিং প্রদান করতে হবে, যাতে করে তারা বিজনেস এথিক্স বজায় রাখে এবং কোনো প্রকার কোনো আহ আনইথিক্যাল বা দুর্নীতির সাথে জড়িত হয়ে না পড়ে। তারপর হচ্ছে টয়লেট লিস্ট এবং টয়লেট ক্লিনিং লিস্ট। আপনার প্রতিষ্ঠানে যে যত টয়লেট রয়েছে বা ওয়াশরুম যেগুলো রয়েছে সেগুলো একটা লিস্ট করতে হবে ফ্লোর ওয়াইজ, যে কোন ফ্লোরে কতটা টয়লেট আছে, কয়টা মেল কয়টা ফিমেল, এবং সেই টয়লেট গুলো যে রেগুলার পরিষ্কার করে সেই ক্লিনিং রেকর্ড আপনাকে মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে ফরমেশন এন্ড মিটিং অফ ট্রেড ইউনিয়ন বা পার্টিসিপেশন কমিটি, সেফটি কমিটি, গ্রিভেন্স কমিটি, অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি, এই যে কমিটি গুলো রয়েছে এই কমিটি আপনাদেরকে তৈরি করতে হবে বা গঠন করতে হবে। এখন এই পিসি কমিটি বা পার্টিসিপেশন কমিটি আপনি কিভাবে করেন?
বা এই জিনিসটা কি? কারো কি ধারণা আছে পার্টিসিপেশন কমিটি কি? পার্টিসিপেশন কমিটিটা হলো মালিক এবং শ্রমিকের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা হচ্ছে এই কমিটিটা। এই কমিটির কাজ হচ্ছে ওয়ার্কারের এবং মালিকের কোনো রিকোয়ারমেন্ট যদি বা কোনো চাহিদা বা কোনো চাওয়া বা কোনো দাবি যদি থাকে, সেক্ষেত্রে সরাসরি এই রিপ্রেজেন্টেটিভ বা এই কমিটির মাধ্যমে বা কমিটির মেম্বার যারা আছে তাদের মাধ্যমে মালিক পক্ষ বা শ্রমিক পক্ষকে জানাতে পারে, এবং এই মিটিং এর মাধ্যমে তারা একটি সুন্দর সুশৃঙ্খল সিদ্ধান্তে উপনীত হতে পারে। তারপর সেফটি কমিটি। সেফটি কমিটির কাজ হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে সমস্ত সেফটি ইস্যুস রয়েছে বা সেফটি বা নিরাপদ রাখার জন্য যা যা করা প্রয়োজন, এই কমিটির দায়িত্ব হচ্ছে সেগুলো বজায় রাখা। কোথাও কোনো অনিরাপদ কোনো কিছু দেখলে সাথে সাথে ম্যানেজমেন্টকে অবহিত করা। গ্রিভেন্স কমিটির কাজ হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কোনো প্রকার কোনো অভিযোগ থাকলে বা হচ্ছে ওয়ার্কাররা যদি কোনো অভিযোগ দেয়, সেই ক্ষেত্রে সেগুলো কিভাবে মেনটেন করে বা কারা মেনটেন করে, বা পাশাপাশি সেই গ্রিভেন্সের ফলাফল কি বা রেজাল্ট গুলো কি, সেগুলো একটা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয়, এবং সেই গ্রিভেন্স গুলো সমাধানের জন্য এই গ্রিভেন্স কমিটিরা কাজ করে থাকে। অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি বলতে বোঝানো হচ্ছে আপনাকে যে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো হ্যারাসমেন্ট বা হয়রানি হয়ে থাকে, বা ওয়ার্কারের উপরে যাতে কোনো প্রকার কোনো হয়রানি বা অন্যায় না হয়, সেজন্য এই কমিটি কাজ করে থাকে। এই কমিটির কাজ হচ্ছে সবসময় ওয়ার্কারদের প্রোটেকশন করা বা এই ম্যানেজমেন্টদেরকে এই অসদাচরণ করতে বাধা দেওয়া। তো এই সমস্ত কমিটি আপনার এই যে গঠন করেছেন বা আপনার প্রতিষ্ঠানে যে রয়েছে, সেই গঠন প্রণালী এবং হচ্ছে আপনার প্রতিষ্ঠানের এই কমিটিগুলো যে রেগুলারলি মিটিং বা বিভিন্ন ইস্যুস নিয়ে কাজ করছে, সেই রেকর্ড গুলো আপনাকে রাখতে হবে। 9 নম্বরে রয়েছে হচ্ছে রেকর্ড এন্ড রেজিস্টার। এর মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্ট রেজিস্টার, ইনজুরি রেজিস্টার, তারপর হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন রেজিস্টার, গ্রিভেন্স রেকর্ড, এবং এটার কারেক্টিভ অ্যাকশন, পিপি, ম্যাটারনিটি রেজিস্টার, ডেইলি অ্যাটেন্ডেন্স রেকর্ড। এই যে রেকর্ড গুলো রয়েছে, সেই রেকর্ড গুলো আপনাদের মেনটেন করতে হবে, যে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেক মাসে বা প্রতিদিন কারা কারা ট্রিটমেন্ট নিচ্ছে, বা কয়জন ওয়ার্কার অ্যাক্সিডেন্ট করেছে বা ইনজুরি হয়েছে, এগুলো রেজিস্টার মেনটেন করতে হবে। পাশাপাশি কেউ যদি কোনো অসদাচরণ বা হচ্ছে কোনো নিয়ম ভঙ্গ করে, সেক্ষেত্রে সে কি শাস্তি পেয়েছে সেটাও এখানে রেজিস্টার মেনটেন করতে হবে। অভিযোগ বা কমপ্লেনের রেজিস্টার মেনটেন করতে হবে, এবং আপনারা যে ওয়ার্কারদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের প্রদান করেন, সেটা রেজিস্টার থাকতে হবে। পাশাপাশি ম্যাটারনিটি রেজিস্টার থাকতে হবে, যে আপনাদের কোনো মহিলা ওয়ার্কার যদি প্রেগনেন্ট হয়, সেক্ষেত্রে তাদেরকে বেনিফিট, যেটা অ্যাজ পার ল অনুযায়ী তাদের প্রাপ্য, সেই প্রাপ্য বেনিফিট গুলো প্রদান করা হয় কিনা। তারপর ডেইলি অ্যাটেন্ডেন্স রেকর্ড মেনটেন করতে হবে। এই রেকর্ড গুলো আপনাদের থাকতে হবে। 10 নম্বরে রয়েছে ফার্স্ট এডার, ফায়ার ফাইটার, রেস্কিউয়ার টিম আপনাদেরকে থাকতে হবে। অ্যাজ পার ল অনুযায়ী হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ারের মধ্যে 18% কে এই টিমে হতে হবে। দ্যাট মিনস ফার্স্ট এইডার, ফায়ার ফাইটার এবং রেস্কিউয়ার, দ্যাট মিনস 6%, 6%, 6% করে তিনটে টিম মিলে 18% মেম্বার থাকতে হবে, যাতে করে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা এই আপনার প্রতিষ্ঠানের এই দুর্যোগ মোকাবেলা করতে পারে, এবং তাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি আপনার ফায়ার ইকুইপমেন্ট লিস্ট এবং
ফার্স্ট এড বক্সের লিস্ট থাকতে হবে। তারপর হচ্ছে পার্সোনাল ফাইল, যেমন হচ্ছে ডেজিগনেটেড কিছু পার্সোনাল ফাইল থাকে, ডক্টর, নার্স, ইলেকট্রিশিয়ান, বয়লার অপারেটর, এই যে কিছু ব্যক্তি, এদের কম্পিটেন্সি সার্টিফিকেট বা যোগ্যতা আছে কিনা এবং তারা ভেরিফাইড কিনা এই জিনিসগুলো ভেরিফাই করে থাকে। এছাড়াও হচ্ছে অডিটর কিছু স্যাম্পল ওয়ার্কারের ফাইল আনতে বলে, মার্ক করে দেয়। সেই সমস্ত ফাইল গুলো তারা ক্রস চেকিং করে দেখে তাদের ইনক্রিমেন্ট বা বেনিফিশিয়ারি পার্ট গুলো তারা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। এরপর রয়েছে স্যালারি শিট, টাইম কার্ড, ওভারটাইম রেকর্ড লাস্ট 3 মাসের আপনার এই ওভারটাইম, তারপর হচ্ছে জব কার্ড বা হাজিরা কার্ড, এছাড়া হচ্ছে স্যালারি শিট যেগুলো রয়েছে এগুলো তারা ক্রস চেক করে থাকে যে আপনারা ঠিকঠাক মতো পেমেন্ট করেছেন কিনা, সেটা ভেরিফিকেশনের জন্য। এছাড়া আপনার প্রতিষ্ঠানের রিস্ক অ্যাসেসমেন্ট রয়েছে কিনা, সেই রিস্ক অ্যাসেসমেন্ট এখানে তারা দেখে থাকে। পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে এই সমস্ত রিকোয়ারমেন্টস গুলো, যেমন সিইউটিএস ক্রাইটেরিয়া বা হচ্ছে এনভায়রনমেন্ট, কেমিক্যাল, হেলথ এন্ড সেফটি, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি এবং বিজনেস ইথিক্স যেগুলো রয়েছে সেগুলো এমআর রয়েছে কিনা বা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ আপনার প্রতিষ্ঠানে আছে কিনা, সেই এমআর লেটার গুলো তারা দেখে থাকে। আহ লিভিং ওয়েজেস রয়েছে। লিভিং ওয়েজেসটা হচ্ছে আমরা ন্যূনতম জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সেই জিনিসগুলো বা সেই চাহিদাগুলো মেটানোর জন্য আমাদের যতটুকু অর্থ প্রয়োজন সেটা আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করে আমরা পাচ্ছি কিনা, সেটা একটা সার্ভে করা বা ক্যালকুলেশন করা। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই এখন পর্যন্ত এই মিনিমাম লিভিং ওয়েজেস মিট করতে পারে না, কেননা বাংলাদেশের ইন্টারন্যাশনাল সার্ভে অনুযায়ী বাংলাদেশের লিভিং ওয়েজেস কস্ট হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। তাহলে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান 25 থেকে 30 হাজার টাকা দিতে রাজি না বা দিতেও পারবে না। এই লিভিং ওয়েজেসটা করতে হবে। পাশাপাশি এই লিভিং ওয়েজেস যে গ্যাপ থাকবে, দ্যাট মিনস আমার প্রতি মাসে খরচ আছে 25 হাজার টাকা, বাট আমাকে মিনিমাম বেতন দিচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে 12,500 টাকা। তাহলে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা বের করতে হবে এবং সেই গ্যাপটা পূরণের জন্য ম্যানেজমেন্টকে কাজ করতে হবে যে কিভাবে তারা এটা রিকভারি করবে। এছাড়াও কিছু পলিসি প্রসিডিউর থাকে, যেমন সোশ্যাল কমপ্লায়েন্স পলিসি, ওইসিডি পলিসি, বিজনেস এথিক্স পলিসি, এনভায়রনমেন্টাল পলিসি, কেমিক্যাল পলিসি, কাস্টমার হ্যান্ডলিং পলিসি, জেন্ডার ইকুইটি, পিপি পলিসি, গ্রিভেন্স হ্যান্ডলিং বা ইমিনেন্ট ডেঞ্জার পলিসি, রিক্রুটমেন্ট পলিসি, রেমুনারেশন পলিসি সহ এই যে পলিসি গুলো, এগুলো আপনাদের তৈরি করতে হবে। এখানে আহ, যেগুলো বললেন এর মধ্যে কেউ বুঝেন নাই কোনো কিছু, এরকম কোনো কিছু থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন। তার মানে আমরা সবাই বুঝেছি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, ডিউটি শেষ হলো, এরপরে আসে হচ্ছে আমরা ওসিএস। ওসিএস অডিটে মূলত
ডকুমেন্টেশন রিভিউ করে দুইটা পার্টে, প্রথমত জেনারেল পার্ট এবং টেকনিক্যাল পার্ট। জেনারেল পার্টে যেগুলো থাকে সেগুলো আমরা এই জিইউটিএস এও পেয়েছি। অ্যাপ্লিকেশন ফর্ম, কন্ট্যাক্ট লেটার বা অফার লেটার, তারপর অডিট প্ল্যান করে, আগে কোনো ভ্যালিড সার্টিফিকেট থাকলে সেগুলো চেক করে, লিগাল ডকুমেন্টস চেক করে। এই হচ্ছে অ্যাজ ইউজুয়াল জিইউটিএস। এবং টেকনিক্যাল পার্টেও অ্যাজ ইউজুয়াল সেম জিনিস। এটা হচ্ছে ওসিস অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড। তো এই অর্গানিক কটন নিয়ে এরা কাজ করে। এখানেও দেখেন ইউনিট ম্যাপ, লেআউট, তারপর হচ্ছে প্রসেস ফ্লো চার্ট, প্রসেস ডেসক্রিপশন, পারচেস এবং সেলস এর রেকর্ড, অর্গানিক স্টক ডিটেলস, জিএমও ফ্রি টেস্ট রিপোর্ট, ফাইবার কোয়ালিটি টেস্ট, বা হচ্ছে ওসিএস প্রোডাকশন রেকর্ড, র মেটেরিয়াল রিসিপ্ট চেকিং রেকর্ড, ক্লিনিং রেকর্ড, এমআর লেটার, তারপরে এসওপি এবং ওসিএস লেভেলিং। এই যে দেখেন অ্যাজ পার প্রিভিয়াস কোর্স এর মতো, মোটামুটি কোর্সটা যদি কেউ বুঝতে পারেন, এই বাকি চারটে স্ট্যান্ডার্ড তারা ইজিলি কভার করতে পারবে। তো এই ফ্লোর ভিজিটের সময় অ্যাজ ইউজুয়াল আপনার ফ্লোরের কমপ্লায়েন্স ইস্যু যেগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, বা আপনারা ঠিকঠাক মতো এই র মেটেরিয়াল গুলো নির্দিষ্ট জায়গায় রেখেছেন কিনা, বা হচ্ছে যে মেশিনে আপনি উৎপাদন করতেছেন প্রোডাক্ট, সেই মেশিনে জিওটি বা ওসিএস মার্কিং আছে কিনা, এবং ফ্লোরেও যেখানে কাজ করছেন সেখানে ওসিএস মার্কিং আছে কিনা, এই জিনিসগুলো মূলত ভেরিফাই করে হয়ে থাকে। আহ এরপর আসছে হচ্ছে জিআরএস, দ্যাট মিনস হচ্ছে গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড। গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড বর্তমান ভার্সন 4.0 চলতেছে। 4.0 ভার্সনের বর্তমান অডিট রিকোয়ারমেন্ট হচ্ছে চারটা পার্টের উপরে। প্রথমত জেনারেল পার্ট, টেকনিক্যাল পার্ট, এনভায়রনমেন্টাল পার্ট এবং কমপ্লায়েন্স পার্ট। জিওটিসে অল্প একটু ভিন্নতা আছে, যেটা শুধু কেমিক্যালের উপরে, বাট আদার্স অ্যাজ ইউজুয়াল সেম। দেখেন জেনারেল পার্টে অ্যাজ ইউজুয়াল সেম ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন, কন্ট্রাক্ট বা অফার লেটার, অডিট প্ল্যান, বা হচ্ছে প্রসেসর এগ্রিমেন্ট, বা হচ্ছে ভ্যালিড স্কোপ সার্টিফিকেট, অ্যাজ ইউজুয়াল সেম জিনিস। টেকনিক্যাল ডকুমেন্ট অ্যাজ ইউজুয়াল সেম জিনিস, বাট এখানে কিছু স্পেসিফিকেশন স্পেসিফিক করে দিয়েছে। তার মধ্যে রয়েছে আপনার যে কেমিক্যাল গুলো যেগুলো ইউজ করেন সেই কেমিক্যাল গুলোর রেসিপি থাকতে হবে, এবং আহ এই কেমিক্যাল গুলো যে ডিসি লেভেল কততে আছে সেগুলো, আহ সেগুলোর যে এমএসডিএস আছে সেই এমএসডিএস গুলো আহ ভ্যালিড আছে কিনা, সেই জিনিসগুলো তারা চেক করে থাকে, এবং সেগুলো আপনার অডিট ফার্মের সাথেও শেয়ার করতে হয়। এছাড়া বাকি অ্যাজ ইউজুয়াল সেম। এনভায়রনমেন্টাল পার্টেও দেখেন অ্যাজ ইউজুয়াল সেম জিনিস। আপনার এনভায়রনমেন্টাল সার্টিফিকেট বা ওয়াটার এক্সট্রাকশন পারমিশন, হচ্ছে আপনারা যে পানি উত্তোলন করেন, গভীর নলকূপ যেটা ব্যবহার করেন সেই গভীর নলকূপের পারমিশন থাকতে হবে। এছাড়া এনার্জি রেগুলেটরি, দ্যাট মিনস জেনারেটর লাইসেন্স থাকতে হবে। আহ এছাড়া হচ্ছে আপনার কেমিক্যাল যে ইউজ করতেছেন সেই কেমিক্যাল ইউজের জন্য এসিড লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি বাকি সব দেখেন সেম, আপনার প্রোডাকশন রেকর্ড থাকতে হবে, ডাইস বা কেমিক্যাল ইনভেন্টরি থাকতে হবে, এনার্জি কনজাম্পশন থাকতে হবে, ওয়াটার কনজাম্পশন থাকতে হবে, ইটিপি এর ওয়াটার ফ্লো ম্যাপ থাকতে হবে, ওয়েস্ট ওয়াটার রেকর্ড থাকতে হবে, ওয়েস্ট ওয়াটার টেস্ট রিপোর্ট থাকতে হবে। এই যে অ্যাজ ইউজুয়াল কোর্সের মতো বাকিগুলো। কমপ্লায়েন্স অ্যাজ ইউজুয়াল সেম জিনিস। একটা জিনিস মাথায় রাখবেন, সোশ্যাল কমপ্লায়েন্স বা কমপ্লায়েন্স এর কথা যদি কেউ বলে, কমপ্লায়েন্স মানে আহ, সব কমপ্লায়েন্সই একই জিনিস দেখে থাকে।
এখানে আপনার স্যালারি শিট, হেলথ এন্ড সেফটি, বিভিন্ন কমিটি সহ এই জিনিসগুলো মূলত কভার করে থাকে। লাস্টলি যেটা রয়েছে হচ্ছে আরসিএস অডিট। আরসিএস অডিট বর্তমানে ভার্সন 2.0 চলতেছে। ভার্সন 2.0 রিকোয়ারমেন্ট অনুযায়ী এই অডিটটা করা হয় জেনারেল এবং টেকনিক্যাল পার্ট, দুইটি পার্টের উপরে। জেনারেল পার্টে আছে সব অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, অফার লেটার বা কন্ট্যাক্ট লেটার থাকে, এছাড়াও হচ্ছে আপনার অডিট প্ল্যান থাকে, প্রিভিয়াস ভ্যালিডি স্কোপ সার্টিফিকেট যদি থাকে সেটা প্রোভাইড করতে হয়। আর টেকনিক্যাল পার্টেও অ্যাজ ইউজুয়াল ইউনিট ম্যাপ, লেআউট বা প্রসেস ফ্লোচার্ট, পারচেজ সেলসের রেকর্ড, স্টক রেকর্ড, এই সেম জিনিসই থাকে। এরপর আসি হচ্ছে ভ্যালিডিটি বা রেটিং এর উপরে। এই সাস্টেনেবিলিটি যে বা টেক্সটাইল এক্সচেঞ্জের যে সমস্ত স্ট্যান্ডার্ড রয়েছে, এরা মূলত কোনো রেজাল্ট বা হচ্ছে কোনো ABCD বা হচ্ছে এক্সিলেন্ট, গুড, ভেরি গুড এরকম কোনো রেজাল্ট দেয় না। এরা বেসিক্যালি মেন রিকোয়ারমেন্ট হচ্ছে যদি আপনার প্রতিষ্ঠানে সার্টিফিকেট ইস্যু করতে হয়, আপনার এগেনস্টে কোনো এনসি বা নন কনফর্মিটি থাকা যাবে না। এখানে আবার এনসি ক্যাটাগরি হচ্ছে তিন রকম: মেজর, মাইনর এবং ক্রিটিক্যাল। এখন এই এনসি ক্লোজিং এর জন্য তারা একটা নির্দিষ্ট ডেডলাইন, এই নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যদি আপনি এনসিটা ক্লোজ করতে পারেন তাহলে আপনার জন্য তারা সার্টিফিকেটটা ইস্যু করে দেয়। এখন মাইনর যে এনসি গুলো বা মেজর যে এনসি গুলো রয়েছে, সেই মেজর এনসি গুলো সমাধানের জন্য আপনি সময় পাবেন 30 দিনের মতো, এবং মাইনর এনসি গুলোর জন্য সময় পাবেন আপনি 60 দিনের মতো। এগুলো হচ্ছে ওসিএস এবং আরসিএস এর ক্ষেত্রে। আর জিওটিএস এবং জিআরএস এর ক্ষেত্রে আপনি মেজর এনসির জন্য সময় পাবেন 31 দিন, এবং মাইনর এনসির জন্য সময় পাবেন হচ্ছে 62 দিন। এই সময়ের মধ্যে আপনি যদি এনসি গুলো ক্লোজ করেন তাহলে আপনার এগেইনস্টে সার্টিফিকেটটা ইস্যু করবে। এই সার্টিফিকেটের মেয়াদ মূলত কতদিন থাকে? এই সার্টিফিকেটের মেয়াদ থাকে মূলত 1 বছর। প্রতি বছর বছর আপনাকে এই সার্টিফিকেটটা রিনিউ করতে হয়। কারো কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কারো কোনো কোশ্চেন নাই, তাই তো?